এই মুহূর্তে আমরা ব্রাত্য বসুকে পেয়েছি। তিনি বিদায়ী মন্ত্রী, রাজ্যের শিক্ষা দফতরের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময় অত্যন্ত বিতর্কিত একটি দফতর সামলেছেন। কি করে সামলালেন আর যেভাবে সামলালেন তার রেপারকেশনই বা ভোটে কি হবে? ব্রাত্যদা, সামলালাম মানে পরীক্ষা স্বচ্ছভাবে নেওয়া হলো, প্রত্যেকটা পাতায় কার্বন দেওয়া হলো। সুপ্রিম কোর্ট যে গাইডলাইন বেঁধে দিয়েছিলেন, যে সময়সীমা, তার মধ্যে নেওয়া হলো। 26,000-এর চাকরি ফেরত পাওয়ার মুখে। তো এই মুহূর্তে 32,000-এর চাকরি প্রাইমারিতে কোর্ট কেস আমরা জিতলাম। তো এগুলো ধীরে সুস্থে করা গেল। আমি আমার আসলে আমাদের যারা এখানে ছিলেন, বোর্ড সভাপতি, তারপর এসএসসি চেয়ারম্যান, এরা খুবই সহযোগিতা করেছেন এবং দপ্তরের সঙ্গে ওরা একটা নিয়মিত আমাদের মানে ব্যুরোক্র্যাটদের সঙ্গে। আপনি যে সময় বিতর্ক, তার দায়টা আপনাকে নিয়ে বয়ে বেড়াতে হচ্ছে, এটা কোথাও একটা গ্লানি হয় না ভিতরে? আর সব সময় আদায় হবে দায় হবে না, এ তো হতে পারে না। অনেকেই আছে দায়বদ্ধ, অনেকে আবার আদায়বদ্ধ। হ্যাঁ, তো দুটোই থাকবে জীবনে। তো কিছু তো নিতেই হবে। যে কোনো একটা ব্যক্তির কোনো যদি গণ্ডগোল করে এবং সেটা যদি সামগ্রিকতার উপর এসে পড়ে, আমার কাজ ছিল মুখ্যমন্ত্রীকে আমি কতটা নিরাপদ এবং সুরক্ষিত রাখতে পারি, সেই কাজটা আমার ধারণা আমরা সবাই মিলে করতে পেরেছি। সুরক্ষার প্রয়োজন তো যারা চাকরি হারালেন তাদের, মুখ্যমন্ত্রীর সুরক্ষা। চাকরি হারার ক্ষেত্রে তো একটা সমস্যা হয়েছিল, আমি বললাম। তো এখন যারা চাকরি হারা তাদের সঙ্গে আপনি এবার কথা বলে দেখুন, তারা কার উপর ভরসা রাখছে? তাদের রাগ সব আপনাদের উপর, আপনাদের জন্য। না, আপনি এটা 1 বছর আগের কথা বলছেন। তাদের সঙ্গে আমার নিয়মিত বৈঠক হয়। তারা যখন জানতে চেয়েছিল যে এখন আমাদের ভবিষ্যৎ কি, আমি তাদের পরিষ্কার বলেছিলাম সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী এই সরকারের চেষ্টা হবে যোগ্যতা, মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতে তাদের চাকরি ফেরত দেওয়া। এখন আপনি দেখবেন এই 26,000-এ যাদের চাকরি গেছে তাদের আর টেলিভিশনে আপনি দেখতে পাবেন না। আপনি বিদায়ী শিক্ষামন্ত্রী, যখন এখানে কনক্লেভের মঞ্চে বসে রয়েছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী যার রেফারেন্স বারবার আসছে, তার বাড়িতে ইডি এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে। তো আমার এখানে কি বক্তব্য? এখানে কি কোনো বক্তব্য নেই। তিনি আমাদের প্রার্থীও নন। এই মুহূর্তে তার সত্যি কোনো দলীয় পদ আছে কিনা আমার ধারণা নেই। তো আমি আপনাদের মিডিয়াতেই দেখলাম যে বোধহয় 3-4 বার তাকে তলব করা হয়েছিল, এর মধ্যে তিনি যাননি এবং তিনি চেয়েছিলেন তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। সেটাই বোধহয় হচ্ছে। এ নিয়ে আমার কিছু বলার নেই, বলতে চাইও না। পার্থ চট্টোপাধ্যায়কে ছেঁটে ফেলেছেন আপনারা, ও যা হয় হোক। মানে আপনি কি বলছেন যে ধরে রাখা উচিত ছিল? আপনাদের সিদ্ধান্ত, আপনারা বালুকে ধরে রেখেছেন। দলীয় সিদ্ধান্ত, বালুকে হাতের মুঠোয় যেটা দলীয় সিদ্ধান্ত, সেটা নিয়ে আপনি এত কথা বলছেন কেন? আমি প্রশ্ন করব না, আমার মনে প্রশ্ন হলে একই দোষে দুষ্ট। আপনি সরকারি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করতে পারেন। এই দলে, ধরা যাক বিজেপি দলে, কাকে প্রেসিডেন্ট করা হবে, কাকে সচিব করা হবে, সেটা নিয়ে আপনারা মানে কথা বলেন। এক যাত্রায় দুফল কেন? বালুকে হাতের মুঠোয় বেরিয়ে যাবে বুঝেও বালি তো হাতের মুঠোয় রাখা যায় না, ধরে রাখছে। পার্থকে বলছেন যাও। বালুদার ক্ষেত্রে তো মুখ্যমন্ত্রী হাবড়ায় গিয়ে যেটা বলার সেটা বলে দিয়েছেন, যা আমাদের নেত্রী বলেছেন। তারপর আর তো আমাকে জিজ্ঞাসা করার আর বলবেন না, আর কোনো মানে নেই। তো গণতান্ত্রিক ইররেলেভেন্ট, অপ্রাসঙ্গিক। বেশ, ব্রাত্য বসু এড়িয়ে যেতে চাইছেন, এই প্রসঙ্গে আর ঢুকতেই চাইছেন না। বাকি ভোটের কথায় আসি। এবারের ভোটে খুব খারাপ অবস্থা হবে, শোচনীয় অবস্থা হবে তৃণমূল কংগ্রেসের। একদিকে স্যার কেটে কুটে 91 লাখ বাদ দিয়ে দিয়েছে, যার অ্যাডজুডিকেটেড তালিকার 80% হচ্ছে মাইনরিটি নাম। আপনাদের কোর ভোট বেস। এটা তো ঠিকই যে SIR এর যে এন্টায়ার প্ল্যানিংটা, এটা একটা বাঙালির বিরুদ্ধে যুদ্ধ, বঙ্গবাসী এবং বাংলার বিরুদ্ধে ভোটারের বিরুদ্ধে যুদ্ধ। যে প্যাটার্ন মহারাষ্ট্র, হরিয়ানা বা বিহারে সাকসেসফুল হয়েছে, প্যাটার্নটা কি? প্যাটার্নটা দুটো প্যাটার্ন। একটা হচ্ছে একটা বড় সংখ্যক ভোটারকে তালিকা থেকে বাদ দেবো। একটা উদাহরণ দিই, বহরমপুরে 2021 সালে বিজেপি জিতেছে, সেখানে ভোট ডিলিশন হয়েছে 4%। পাশে শামসারগঞ্জ, সেখানে তৃণমূল জিতেছে, ভোটার ডিলিশন হয়েছে 46%। তার মানে এটার পেছনে একটা পরিকল্পনা ছিল, যেখানে তৃণমূল বেশি ভোটে জিতছে সেখান থেকে কেটে দাও, আর যেখানে বিজেপি জিতেছে যে সিটে, ওই 77টা সিটের মধ্যে, সেখানে যদি আপনি ভোট পার্সেন্টেজ দেখেন, আমি আপনাকে বহরমপুর আর শামসারগঞ্জের উদাহরণ দিলাম। আমি এইভাবে নর্থ বেঙ্গলের একাধিক আমি আপনাকে সিট দেখাতে পারি
যেখানে বিজেপি জিতেছে সেখানে ভোটার ডিলিশন কম হয়েছে, কিন্তু এরপরেও দেখা যাচ্ছে যে 53% হিন্দু ভোট বাদ গেছে। মৃত ভোটার নিয়ে সেই সংখ্যাটা, সেই হিসেবটা মৃত ভোটার, মৃত এবং ডাবল এন্ট্রি ভোটার নিয়ে নেই তো, না থাকারই কথা। মৃত ভোটার থাকবে কেন? অ্যাক্টিভ ভোটার যারা এবার ভোট দেবেন, আমি বলছি মৃত ভোটার বা লেফট ভোটার সেটা বাদ দিয়ে যিনি 24 সালে ভোট দিয়েছেন, এই রকম ভোটার এই 90 লাখের মধ্যে কত মানে, কেননা কোনো প্রিন্টেড ডেটা নির্বাচন কমিশন বার করছে না। এই আপনারাই বলছেন টার্গেট করে করে আপনি হিসেব দিলেন যে যেখানে তৃণমূলের ভোট বেশি সেখান থেকে বেশি কেটেছে, আবার বলছেন হিন্দু ভোট বেশি কেটেছে। হিন্দু ভোট টোটাল কেটেছে, হ্যাঁ। আরে যেটা বিজেপি যেটা অঙ্ক করে বসেছিল যে এখানে মুসলিম ভোটকে আমি ছেটে দেবো, এবার খুব সহজ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দয়ায় আমাদের এখন ভারতের আর বাংলাদেশের অর্থনীতি প্রায় সমান সমান জিডিপি। তাহলে আপনি কমন সাইকোলজি বলুন, যিনি ওখানে মেজরিটিতে থাকেন বাংলাদেশি মুসলিম, তিনি এখানে কেন মাইনরিটি হতে আসবেন? বরং ওখান থেকে যারা এসছেন তারা মূলত হচ্ছে হিন্দু, তারা ওখানে সংখ্যালঘু, তারা এখানে এসে সংখ্যাগুরু হচ্ছেন। তা এই অংশটা তারা বাদ গেছে। এবার যে বনগা টনগা ইত্যাদিতে আমাদের রেজাল্ট খারাপ হয়েছিল, সেখানে আমাদের রেজাল্ট ভালো হবে। এবার কাটাকুটিতে কার লাভ হবে, আপনাদের না? দেখুন, এটা তো মানে কি বলবো, এটা সকলেই প্রেডিক্ট করছেন। আমার কাছে এই মুহূর্তে লিস্ট আছে, আমি আপনাকে ধরে বলতে পারতাম, মানে আমি ডেটাগুলো জোগাড় করছি যে কোন কোন জেলায় কত বাদ গেছে, তার মধ্যে হিন্দু সংখ্যা কত, মুসলিম সংখ্যা কত। এখনো মানে ট্রাইব্যুনালে এবং ফাইনাল রেজাল্ট এখনো বেরোয়নি। আমি আমার কেন্দ্রে বলতে পারি অ্যাডজুডিকেশনে 8,000 মতো নাম বাদ গেছিল, আমরা 5,000 নাম আবার রেস্টোর করতে পেরেছি। তাহলে আমি ধরে নিচ্ছি আমি 3,000 ভোটার বাদ দিয়ে আমি ভোটটা লড়তে যাব। হ্যাঁ, তারপর দেখা যাক। স্বরাষ্ট্রমন্ত্রী এসে ইস্তেহার বার করেছেন। আপনি আমায় বলুন, 5 বছর ধরে 10 বছর ধরে আসামে বিজেপি ক্ষমতায় আছে, এখানে বলছে 3,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবে, 10 বছর আসামে দিতে পারলো না, এখানে এসে বলছে দেবে। হ্যাঁ, তো আমি যেটা বলতে পারি যে মধ্যপ্রদেশের যে লাডলা বাহেনা সেটা ভাতা লাগছে, আসামে লাগছে না, মহারাষ্ট্রে আছে। তাহলে আসামে 10 বছর নেই, পারলো না বলছেন কেন? চাইলে ওখানেও দিতে পারে। আসামে দেয়নি, ত্রিপুরায় দেয়নি, বাংলায় যখন মমতা ব্যানার্জি দিচ্ছে তখন এখানে এসে বলছে 3,000 দেবো। তার আগে আমি বলবো যে ওই জনধন প্রকল্প যেখানে 15 লাখ টাকা করে প্রধানমন্ত্রী দেওয়ার কথা ছিল, তার থেকে অন্তত 15,000 টাকা দিই। ভাতার লড়াই চলছে, এই লড়াইয়ে কে যেতে দেখার। থ্যাংক ইউ ব্রাত্যদা, আমাদের সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।